করোনার ৮ মাসেও প্রণোদনা পাননি চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। শীতের আগেই দেশে বাড়ছে করোনার প্রকোপ, বুথে চাপ, অ্যান্টিজেন টেস্ট শুরুতে গুরুত্ব। কর্মকর্তাকে মারধরে ইরফান সহ ৫ জনই সম্পৃক্ত, তদন্ত শেষ পর্যায়ে, ডিসেম্বরে চার্জশিট। আততায়ীর হামলায় নিহত হলেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী, বিদেশি মদদের অভিযোগ। আজ ছন্দে থাকা চট্টগ্রামের সামনে সাকিবের খুলনা, রাজশাহীর প্রতিপক্ষ তামিমের বরিশাল। সবাইকে আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ ৮ মাসেও প্রণোদনা পাননি। করোনা চিকিৎসা দিতে গিয়ে ১০৮ ডাক্তার সহ ১৩০ স্বাস্থ্যকর্মীর মৃত্যুর আতঙ্ক নিয়েই কাজ করতে হচ্ছে তাদের। কঠিন এ সময়ে প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় আছে হতাশাও। করোনার দ্বিতীয় ঢেউয়ের আগেই পাওনা পরিশোধের দাবি চিকিৎসক সংগঠনগুলোর, না হলে ভেঙে পড়তে পারে চিকিৎসা ব্যবস্থা। প্রকোপের মধ্যেই বিশেষ বিসিএসে করোনা চিকিৎসায় যোগ দেন সাদিয়া। কাজ শুরু হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। করোনায় সংক্রমিতদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হন নিজেও। এরপর কেটেছে কয়েক মাস, এখনো পাননি সরকারি প্রণোদনা ও ঝুঁকি ভাতা। ভীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, এটা মানসিক চাপে ছিলাম, নিজের জন্য পাশাপাশি পরিবারের জন্য। এটা প্রণোদনা হচ্ছে উৎসাহের যোগানদাতা। আসলে এটা এখন আমরা প্রয়োজনের জন্য করছি, যা করছি আমরা, এটা আমাদের দেশের জন্য প্রয়োজন। এদিকে করোনায় এরই মধ্যে ১০৮ চিকিৎসক ও ২২ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে, আক্রান্ত ৮,০০০-এরও বেশি। এই অবস্থায় ঘোষিত অর্থ সহায়তা না পেয়ে বিপাকে অনেকেই। করোনার জন্য যে ডিউটি করছি, আবার ফর্মও পূরণ করছি, কিন্তু আমরা টাকাটা হাতে পাইনি, ওটা পাইনি। আর ওই সম্পর্কে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে করোনা চিকিৎসা চালিয়েও প্রণোদনা না পাওয়ায় এখন তারা পড়েছে উদ্বেগে। তাদের মনোবল চাঙ্গা করতে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা আসার আগেই এ সমস্যার সুরাহা চাইছেন চিকিৎসক সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ার পরে, অর্থ মন্ত্রণালয় ছাড় করার পরেও কেন বিষয়টি আটকে রয়ে গেল? যত দ্রুত সম্ভব এটি দিতে পারবেন, তত দ্রুতই দ্বিতীয় দফায় এই করোনাকে মোকাবেলা করার জন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তাদের মনোবল চাঙ্গা করে, তাদের সাহস নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নেবেন। মানসম্পন্ন পিপির যে সাপোর্ট এবং ওষুধ সার সরঞ্জামের সাপোর্ট এবং তাদের আবাসন থাকা খাওয়ার সাপোর্ট, এই জিনিসগুলো সাফিসিয়েন্টলি যদি সরকার নিশ্চিত না করে, তাহলে তারা এমনিতেই হতাশ, এবং পাশাপাশি এগুলো সাপোর্ট না থাকলে আসলে এই সেকেন্ড ওয়েভ নিয়ন্ত্রণে এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। করোনায় মারা যাওয়া সিলেটের ওসমানী মেডিকেলের সহযোগী অধ্যাপক মঈনুদ্দিন আহমেদ ছাড়া আর কোনো চিকিৎসক প্রণোদনা পাননি এখনো। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত আসতে না আসতে দেশে বাড়ছে করোনা সংক্রমণ, ভিড় বাড়ছে রাজধানীর নমুনা সংগ্রহের বুথগুলোতে। ফল দ্রুত পাওয়া গেলেও নমুনা নষ্ট হওয়া সহ বেশ কিছু বিড়ম্বনার কথা জানিয়েছেন পরীক্ষা করাতে আসা মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়তে থাকায় করোনা শনাক্তে দ্রুত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করতে হবে। শুক্রবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ছিল করোনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়। সকাল 10টা থেকে নমুনা সংগ্রহ করা শুরু হলেও সকাল 8টার মধ্যেই এসেছেন অনেকে। সিরিয়ালটা এখন আগের চেয়ে বেশি সিরিয়াল বেড়ে গেছে, তো এখানে যদি তাড়াতাড়ি করে নিত, 8টার দিকে নিত, তাহলে মানুষের এত ভোগান্তি হইতো না। যে শীতটা বাড়ছে, তো সবার সর্দি কাশিটা বেড়ে গেছে, হয়তো সেই কারণেও আসতেছে। নমুনা দিতে ভোগান্তি অনেকটাই কমেছে, জানালেন পরীক্ষা করাতে আসা মানুষেরা। একটু ট্রাবল ছিল গলার মধ্যে, সেটা আমরা ডাক্তারের কাছে গেছিলাম, সেই ওখানে করোনা টেস্ট দিচ্ছে এবং অন্য টেস্ট দিচ্ছে। অনেকে মাস্ক পরা বন্ধ করে দিচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে না, এই কারণে আস্তে আস্তে বাড়তেছে। তবে ছিল কিছু বিপরীত চিত্র।
ক্যান্সারের রোগী ইসরাত জাহান প্রথমবার নমুনা দেন গত মঙ্গলবার, কিন্তু নমুনা নষ্ট হয়ে যাওয়ায় আবার টেস্ট করাতে আসতে হয়েছে তাকে। সেই সাথে বিলম্বিত হচ্ছে ক্যান্সারের চিকিৎসা। আবার আমাকে স্যাম্পল দিতে হলো। আগামীকাল আমার রেডিওলজির সমস্ত কিছু সেটআপ সকাল 11টায়। এখন এই রিপোর্ট ছাড়া আমি হাসপাতালে ঢুকতেও পারবো না, আমি কোনো ক্যান্সারের আমি কোনো ট্রিটমেন্ট নিতে পারবো না। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতার সাথে নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করলে ভুল অনেকটাই এড়ানো সম্ভব। তবে সংক্রমণ বাড়তে থাকায় দ্রুত পরীক্ষার জন্য প্রয়োজন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এ পদ্ধতিতে ফলাফল পাওয়া যাবে 30 মিনিটের মধ্যেই। আমলাতান্ত্রিক কারণে এখনো এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আলুর মুখ দেখছে না। আমি মনে করি যে রাজনৈতিক সরকারের সেভাবে দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হলে অনেক ইমার্জেন্সি প্রসিডিউর, ইমার্জেন্সি পেশেন্ট, এগুলোর জটিলতা অনেকটা লাঘব হবে। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণের সচেতনতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর তৃণমূল পর্যায়ে করোনা চিকিৎসার ব্যবস্থা সহ সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 17 এবং নারী 3 জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি দাঁড়ালো 6,544 জনে। সারা দেশে 118টি ল্যাবে 24 ঘন্টায় 16,378 নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 2,273 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.88%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,58,711 জনে। একদিনে নতুন সুস্থ হয়েছেন আরও 2,223 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন 3,73,676 করোনা রোগী। সেলিমপুত্র ইরফানের নৌ কর্মকর্তা ওয়াসিফকে মারধরের মামলার তদন্ত শেষ পর্যায়ে। অভিযোগপত্র জমা হতে পারে ডিসেম্বরে। সিসিটিভি ফুটেজ দেখে ইরফান সহ 5 জনের সম্পৃক্ততা পেয়েছেন গোয়েন্দারা। এর মধ্যে 4 জন গ্রেপ্তার হলেও পলাতক 5ম আসামি। তাকে শনাক্ত করে গোয়েন্দারা বলছেন তিনি ইরফানের আরেক দেহরক্ষী। ওয়াসিফকে মারধরেও জড়িত ছিলেন তিনি। পাশাপাশি খোঁজ চলছে ঘটনাস্থল থেকে যে গাড়িতে করে ইরফান চলে যান সেই গাড়িটির। 25 অক্টোবর সন্ধ্যা 7:37। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর ধানমন্ডির ল্যাব-8 হাসপাতালের সামনে একটি ল্যান্ড ক্রুজার গাড়িতে উঠছেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। তিনি বেরিয়ে গেলে সেখানে আসে একটি ল্যান্ড রোভার। সে গাড়িতে উঠে তাকে অনুসরণ করে 4 ব্যক্তি। 7:45 সেই ল্যান্ড রোভার গাড়িটি ধাক্কা দেয় নৌ কর্মকর্তা ওয়াসিফের মোটর সাইকেলে। ওয়াসিফ নিজের পরিচয় দিলেও গাড়ি থেকে নেমে তাকে গালাগাল করেন সেই 4 ব্যক্তি। পরে তাদের গাড়ি কলাবাগান বাস স্ট্যান্ড সিগন্যালে দাঁড়ালে সেখানে এসে গাড়ির জানালায় নক করেন ওয়াসিফ। এর পরপরই শারীরিক নির্যাতনের মুখে পড়েন তিনি। পরে ল্যান্ড ক্রুজারে চড়ে সেখান থেকে চলে যান ইরফান সহ 4 জন। এই ঘটনায় মামলা হলে একে একে গ্রেপ্তার হন ইরফান সেলিম, মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিকী দীপু, দেহরক্ষী জাহিদ মোল্লা ও গাড়ি চালক মিজানুর রহমান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গোয়েন্দারা বলছেন 2 গাড়িতে আরোহী ছিলেন 5 জন। নৌ কর্মকর্তাকে মারধরের ঘটনায় তাদের সবারই সম্পৃক্ততা রয়েছে। তাদের মধ্যে এখনো পলাতক ইরফানের আরেক দেহরক্ষী। তদন্ত করে বের করেছি, তো যেহেতু তাকে আমরা এখনো ধরতে পারিনি, তো সেই জন্যই আমরা তার নামটা বলবো না। ওখানে মারামারিতে আরেকজন সম্পৃক্ত ছিল, আমরা তাকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। তদন্তে আসামিদের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রমাণ হয়েছে বলে জানাচ্ছে গোয়েন্দারা। এসব তথ্য প্রমাণ সহ ডিসেম্বরে অভিযোগপত্র জমা হতে পারে বলেও জানাচ্ছে ডিবি। চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত তো এটা তদন্ত প্রক্রিয়ার কাজ চলবে। তো যেহেতু 164 একটা হয়েছে, তো অপরাধ তো প্রমাণিতই হয়েছে। অপরাধ প্রমাণ না হলে তো তারা 164 করতো না। তারা নিজেকে স্বীকার করেছে এবং দেখি আরো সামনে আমরা এটা নিয়ে কাজ করছি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে দেহরক্ষী জাহিদ এরই মধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফাঁদে ফেলে চাঁদাবাজি শাহজাহানপুরে সুজন হত্যার মূল আসামি আরশাদ হোসেনের কাজ।
তার পুরো পরিবারই এই কুকর্মে জড়িত। বুধবার রাজধানীতে এক নারীকে ফাঁদে ফেলে চাঁদাবাজির ঘটনায় বাধা দিলে মোহাম্মদ সুজন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে ওই পরিবার। প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে পুলিশ। আমি জীবন মা সন্তান হারাই ফেলাইছি, আমার ছেলে আমি হারাই ফেলাইছি মা গো। এ আহাজারি নিহত যুবক সুজনের মায়ের। বড় ছেলেকে হারিয়ে দিশেহারা মা। আমার ছেলে যেমনে থইরা মারছে, আমার ছেলে তো কত হাতে পায়ে ধরছে তাদের। একটু পানি চাইছে, আমার একটু পানি খাওয়ান, আমার একটু পানি খাওয়ান, আমি একটু পানি খামু, কিন্তু তারা দেয় না। বুধবার শাহজাহানপুর কলোনির একটি টিনশেড ঘরে নিয়ে সুজনকে পিটিয়ে হত্যা করে স্থানীয় চাঁদাবাজ হিসেবে পরিচিত আরশাদ ও তার পরিবার। নিহত সুজনের পরিবারের অভিযোগ, এক নারীকে ফাঁসানোর চেষ্টায় বাধা দেয়ায় আরশাদ হত্যা করেছে সুজনকে। মেয়ে নাকি ওই আরশাদ নামে ছেলেটা মানে মেয়েটার আটক করছিল, তো মেয়েটাকে বাঁচানোর জন্য আমার ছেলে মানে তাদেরকে বাধা দিয়েছে। 27 জনে মিলে পিটাইয়া ইটা দিয়া মেরে আমার ছেলেটাকে বেহুশ করে ফেলল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় আতঙ্কের নাম আরশাদ। লোকজনকে ফাঁদে ফেলে টাকা আদায় করাই তার কাজ। কেউ বাধা দিলে মারধর বা খুন, এমন একাধিক খুনের অভিযোগ তার বিরুদ্ধে। মার্ডার কেসের আসামি জবাই করে ফেলা, যে ছেলেটা জবাই করে ফেলছে সেই ছেলেটার পুলিশে অ্যারেস্টও করছে, আবার এই ছেলেটা আবার ফেরত আসছে, এই ফেরত এসে আবার এই ঘটনাটা ঘটাইছে। পুলিশ বলছে সুজনকে পিটিয়ে হত্যার প্রাথমিক প্রমাণ মিলেছে। এ কারণেই এজাহারভুক্ত 2 আসামি আরশাদের মা রেনু ও তার বোন শান্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত 2 দিকেই করতেছি। একটা শুনতেছি যে 600 টাকা পাইতো নাকি, টাকা পেতে আসছে। আরেকটা কথা শুনতেছি যে এরা বিভিন্ন জায়গায় ওই যে মেয়ে ফিটিং দিত, এই যে 290 মেয়েদের ফিটিং দিয়ে ওইখান থেকে টাকা পয়সা নিত আর কি, ওইটা বাধা দিতে। এ ঘটনায় প্রধান আসামি আরশাদ সহ এখনো পলাতক 4 জন। তাদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে করোনা ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণের জন্য তা সহজলভ্য করতে সরকার সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। বলেন, সহজে ও দ্রুত এই টিকা জনগণের নাগালে পৌঁছাতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেন তিনি। সম্প্রতি রাজধানীর 3 বস্তিতে অগ্নিকাণ্ডকে বিএনপি মহাসচিবের রহস্যজনক দাবি করা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি অবশ্যই রহস্যজনক এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি রাজধানীর 3টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলেছেন মির্জা ফখরুল। ঘটনাটি রহস্যজনক তো বটেই, তবে রহস্যের পিছনে কারা আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেশের শান্তি বিনষ্টের কোনো ষড়যন্ত্রই এর পেছনে আছে কিনা সেটা তদন্তের পর বেরিয়ে আসবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, মহামারীতে জনগণের পাশে না দাঁড়িয়ে করোনাকে বাণিজ্য হিসাবে নিয়েছে সরকারি দলের লোকজন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তার দাবি, ব্যবসায়ী শাহেদ বা ডাক্তার সাবরিনার মতো লোকজন সরকারের ছত্রছায়াতেই সেবার নামে লুটপাট করেছে। হাসপাতালগুলোর দুরবস্থার কারণে প্রাণহানি বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান স্বৈরাচারী সরকার, বিনা ভোটে নির্বাচিত সরকার, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পর্যন্ত তারা আজকে শেষ করে দিয়েছে। যখনই এই আওয়ামী লীগ শাসন আসে তখনই আসে দুঃশাসন এবং দুর্ভিক্ষ। আজকে আপনারা যখন দেখতে পান দুঃশাসন দুর্ভিক্ষে আজকে সারা বাংলাদেশ অচল হয়ে গেছে। রোহিঙ্গাদের জন্য সম্ভাবনার ক্ষেত্র হতে পারে ভাসানচর। উর্বর জমিতে চাষাবাদ সহ অর্থনৈতিকভাবে নিজেদের সক্ষমতা তৈরির সুযোগ রাখা হয়েছে সেখানে। নিরাপত্তা নিশ্চিতে রয়েছে 3 বাহিনী। মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ সহজ করতে তৈরি হচ্ছে জেটি। তারপরও দাতারা নিজ স্বার্থে রোহিঙ্গা স্থানান্তরের বিরোধিতা করছে বলে মত বিশেষজ্ঞদের। সন্দ্বীপ থেকে প্রকল্প এলাকার দূরত্ব 4.5 নটিক্যাল মাইল। যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। এছাড়া জাহাঙ্গীরচর থেকে 11, হাতিয়া থেকে 13, নোয়াখালী থেকে 21 এবং চট্টগ্রামের পতেঙ্গা পয়েন্ট থেকে মাত্র 28 নটিক্যাল মাইল দূরে অবস্থান দ্বীপটির। যোগাযোগের জন্য আছে পরিকল্পিত ব্যবস্থা।
তারপরও দাতারা কেন রোহিঙ্গা স্থানান্তরে আপত্তি জানাচ্ছেন তার উত্তর খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। সরজমিনে ভাষাঞ্চল পরিদর্শনে আসা দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ছাড়াও গবেষণা দলের প্রতিনিধিরা। তারা যাচাই করেছেন কক্সবাজার আশ্রয় শিবিরের সঙ্গে এখানকার পার্থক্য। এ প্রকল্পে শুধু অবকাঠামো নয়, রোহিঙ্গাদের জীবিকার জন্য রাখা হয়েছে ব্যবস্থাও। পাইলট প্রকল্প হিসেবে পালন করা হচ্ছে ৬,০০০ মহিষ, কয়েকশো ভেড়া ও হাঁস মুরগি। নানা ফল ও ফসলের আবাদ করছেন নৌবাহিনীর সদস্যরা। চাষের জন্য আছে পুকুর। ক্ষুদ্র কুটির শিল্প প্রকল্পেও যুক্ত হতে পারে রোহিঙ্গারা। স্কুল কলেজের যে ব্যবস্থাটা করা হচ্ছে পর্যায়ক্রমে, সেখানে দক্ষ আমি মনে করি যে রোহিঙ্গা নাগরিক তৈরি হবে, কারণ তাদেরকেও তো সাস্টেন করতে হবে। তারা তো এভাবে সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারবে না। জীববৈচিত্র্য এখানে যেই ধরনের স্থাপনা করা হচ্ছে, সকল ধরনের নাগরিক সুবিধা এখানে দেওয়া আছে। স্যান্ডের ভিতরে মিঠা পানি আছে। এই মিঠা পানি আপনি টিউবওয়েল যদি সাং করেন এখানে, তাহলে এই মিঠা পানিটা উঠাতে হবে। জাতিসংঘ প্রতিনিধি এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনের অফিসের জন্য রাখা হয়েছে আলাদা ভবন। খাদ্য মজুদের জন্য 3টি সুরক্ষিত ওয়্যারহাউস। এসব গুদামে 1 লাখ মানুষের 3 মাসের খাবার মজুদ রাখা যাবে। স্বাস্থ্য সেবায় আছে 2টি 20 শয্যার হাসপাতাল, 4টি কমিউনিটি ক্লিনিক। দাতাদের এই যে একটা তাদের যে নিজস্ব স্বার্থের কারণে রোহিঙ্গাদের স্বার্থটা যে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাতাদের সে বুঝতে হবে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকায় রয়েছে সিসি ক্যামেরার আওতায়। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে শুধুমাত্র সিসিটিভি দিয়েই ঘেরাও করা হয়নি। পুলিশ প্রশাসনের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও এই নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করবেন। সাথে থাকবে কোস্টগার্ডের বাহিনীর সদস্যরাও। তারপরও কেন কাঁটাতারের বেড়ায় ঘেরা, সে প্রশ্নের উত্তর দিলেন প্রকল্প পরিচালক। এটা আসলে কারাগারও না, এটা একটা বাসস্থান অবস্থান, যেখানে অন্যান্য দ্বীপ, সন্দ্বীপ এবং হাতিয়ার মতো একটা দ্বীপ, ও RRC এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে ওরা অবস্থান করবে। ওদের ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করেই কিন্তু এই কাঁটাতারের বেড়াটা দেওয়া হয়েছে। এবং এখানে যেহেতু মহিষ থাকতেছে, গরু ছাগল আছে, ওরা যেন ঢুকতে না পারে। পরিদর্শনে আসা প্রতিনিধিদের মতে দেশের নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা স্থানান্তরের বিকল্প নেই। আর আন্তর্জাতিক যে কোনো আশ্রয় শিবির থেকে উন্নত সুযোগ সুবিধা রাখা হয়েছে ভাষাঞ্চলে। তাই এই প্রশ্নে বিরোধিতা থেকে সরে আসতে দাতাদের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাষাঞ্চল, নোয়াখালী। মহাসড়কে খানাখন্দ সংস্কার না করায় চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা। পাশাপাশি প্রতিদিনের যানজট ভোগান্তি বাড়িয়েছে আরও। এছাড়া ক্ষতি হচ্ছে যানবাহনের, ঘটছে দুর্ঘটনা। সড়ক সংস্কারে উদ্যোগের কথা জানিয়ে সড়ক বিভাগ বলছে শিগগির এই সমস্যার সমাধান করা হবে। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে নাওজোর গুরুত্বপূর্ণ এ মহাসড়কে ছোট বড় অনেক গর্ত, উঠে গেছে কার্পেটিং। এছাড়া গাড়ি পার্কিং, ইউটার্ন এবং অবৈধ 3 চাকার যান চলাচল করায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট। যানজটে 20 মিনিটের রাস্তা পার হতে সময় বেশি লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রাস্তা এখন পানি বৃষ্টি, আপনার কাদায় অনেক বড় বড় গর্ত। যাত্রী নিয়ে আসার সময় গাড়ি অনেক সময় উল্টা জায়গা, বেয়ারিং ভাঙা জায়গা, গাড়ির মোটরের ক্ষতি হয়। এই রাস্তা খারাপ থাকার কারণে রাস্তায় জ্যামজট লেগে থাকে। এদিকে পটুয়াখালী বিঘাই সড়কের 25 কিলোমিটারে রয়েছে খানাখন্দ, সঙ্গে যুক্ত হয়েছে নদী ভাঙন। সব মিলিয়ে পুরো সড়কটি এখন চলাচলের অনুপযোগী। রাস্তায় কোনো কাজই হয় না। 2বার টেন্ডার হয়েছে, 2বার খাইয়ে ফেলাইছে, কিন্তু এর কাজ কোনো কেউ করে না। খুব অসুবিধা, অটোমেটিক করে লাগিয়ে যায়। 3 বছর আগে এলজিডি কর্তৃপক্ষ জাইকার একটি প্রকল্পে সড়কটি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত করে। তবে এতদিনেও প্রকল্পের কোনো অগ্রগতি নেই। জাইকা প্রজেক্টের কার্যক্রম এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই বিধায় এই রাস্তা দিয়ে হাজার হাজার লোকের চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা এই অর্থ বছরে জিওবি মেইনটেন্যান্সের মাধ্যমে এই টোটাল রাস্তাটা মেরামতের কার্যক্রম হাতে নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে চলতি অর্থ বছরেই সড়কটি সংস্কার করার কথা রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মানিকগঞ্জ সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক নির্মাণ শেষ হলেও এখনও চালু হয়নি। এর মধ্যে ঘটছে একের পর এক দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, মহাসড়ক নির্মাণের ক্ষেত্রে বিপজ্জনক বাঁক সংস্কার না করা ও অবাধে যান চলাচলের জেরে ঘটছে এসব দুর্ঘটনা।
17 অক্টোবর মানিকগঞ্জ সিংগাইর ও হেমায়তপুর আঞ্চলিক মহাসড়কের মিথলা বাস স্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী। এর আগে 13 অক্টোবর সিংগাইরের দেউলি এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু সহ 2 জন নিহত হয়। 22 অক্টোবর বাস খাদে পড়ে চালক সহ নিহত হন 3 জন। 4 মাসে এই মহাসড়কে 10 দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 12 জন। স্থানীয়রা বলছেন এ পথে বেপরোয়া গতি ও ফিটনেসবিহীন যানগুলো চলছে অবাধে। এছাড়া সংস্কার হয়নি বিপজ্জনক বাঁধ। পাল্লা দেওয়ার কারণেই এই দ্রুত গতির কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। রাস্তার দক্ষিণ পাশে যে প্রতিরোধকগুলো খুঁটিগুলো আছে, খুঁটিগুলো অত্যন্ত একেবারেই নিম্নমানের। বিভিন্ন জায়গাতে কিছু ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে, সেই বাঁকগুলো অবশ্যই সহজীকরণ না করলে এই দুর্ঘটনা কখনোই বন্ধ করা যাবে না। সড়ক নির্মাণের ত্রুটি নিয়ে কথা বলতে গেলে এড়িয়ে যান সড়ক বিভাগের কর্মকর্তারা। আমাদের ডিপার্টমেন্টের যে প্রধান, ওনার পারমিশন ছাড়া কোনো বক্তব্য, কোনো সাক্ষাৎকার, কোনো দেওয়া যাবে না। তবে দুর্ঘটনা বাড়ার কারণ খুঁজছে প্রশাসন ও সড়ক বিভাগ। অবৈধ যান নিয়ন্ত্রণে চেকপোস্ট বসানোর কথা বলছে পুলিশ। যেখানে বাস থামানোর আলাদা জায়গাগুলো তৈরি করা, যেখানে রিক্সা স্ট্যান্ড সেখানে রিক্সা স্ট্যান্ড তৈরি করা, এবং ছোটখাটো গাড়িগুলো এই রোডে যাতে সরাসরি চলাচল করতে না পারে এই মহাসড়কে, সেটির একটি সিদ্ধান্ত হয়েছে। এই স্পিড নিয়ন্ত্রণের জন্য আমরা নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথকে আমরা অনুরোধ করেছি যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট করেছি। 30 কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 250 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনা নগরীতে মশা নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়ায় বাড়ছে মশার উপদ্রব। দিনে রাতে মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। করোনা পরিস্থিতির মধ্যে এখন ডেঙ্গু আতঙ্কে উদ্বিগ্ন নগরবাসী। তবে সিটি কর্পোরেশন বলছে মশা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে ক্রাশ কর্মসূচি। গত বছর অক্টোবরে খুলনায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। 2 মাসে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এডিস মশা। সে সময় খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হন 2095 জন এবং মারা যান 26 জন। এবারও একই আতঙ্কে নগরবাসী। বর্ষা মৌসুম এবং ড্রেন নির্মাণের কারণে 3 মাস ধরে নগরীতে মশা নিধন কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। এতে বেড়েছে মশার উৎপাত। করোনা এবং ডেঙ্গু দুটো নিয়েই বর্তমানে হচ্ছে গিয়ে আমাদের উদ্বেগের কারণ, এবং দুটোই হচ্ছে গিয়ে নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হচ্ছে, এবং খুবই অতিষ্ঠের মধ্যে আমরা আছি। আমরা বেশ আতঙ্কিত যে আমরা এবছর আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমাদের খুলনার অনেক লোক মারা যায় কিনা। স্বাস্থ্য বিভাগ বলছে মশার উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিতে পারে, তাই চিকিৎসার জন্য নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি। যেহেতু 2-1 রোগী পাওয়া যাচ্ছে, সুতরাং সবাই আমরা সচেতন এবং কনসার্ন, এবং সবাইকে বলবো, বিশেষ করে যারা জনসাধারণ আছে, বাড়ির পরিবেশ পরিচ্ছন্নতা জানিয়ে ঠিকমতো রাখে। সিটি কর্পোরেশন বলছে মশার উপদ্রব কমাতে কয়েকদিন ধরে সব নালায় লার্ভাসাইড ছিটানো হয়েছে। এছাড়া প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে 2টি করে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন অভিযান চলছে। ডেঙ্গু আমাদের একটা পেয়াদায়ক হয়ে দাঁড়াইছে করোনার মধ্যে। ডেঙ্গুর জন্য আমরা কি করছি, সেই লিফলেট বিতরণ, মাইকিং এগুলো করে পাবলিককে সচেতনতা বৃদ্ধি করাচ্ছি। প্লাস এর সঙ্গে ডেঙ্গু যাতে না হয় সেজন্য কি হচ্ছে, কালো তেল লার্ভিসাইড সকালে দিচ্ছি, বিকালে আমরা ফগিং করতেছি। চলতি বছর এ পর্যন্ত খুলনা বিভাগে 52 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সার্টিফিকেট জটিলতায় বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে সারাদিন আটকে থাকার পর শতাধিক যাত্রীকে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে দিনভর চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে সরকার। 1 ডিসেম্বর থেকে এই নির্দেশনা বাস্তবায়নের কথা রয়েছে, কিন্তু আগেভাগেই কড়াকড়ি আরোপ করা হয় বেনাপোল চেকপোস্টে। এতে শুক্রবার ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ফেরা যাত্রীরা বেনাপোল সীমান্তের এপারে এসে পড়েন বিপাকে। ইমিগ্রেশন পুলিশ ও মেডিকেল টিমের সদস্যরা সনদ ছাড়া দেশে প্রবেশ করতে না দেয়ায় দেখা দেয় জটিলতা। করোনা টেস্ট দিয়ে গেছি, কিন্তু আমরা গতকাল পর্যন্ত জানি যে কোনো করোনা টেস্ট রিপোর্ট লাগছে না। ইমিগ্রেশন ছেড়ে দিয়েছি ইন্ডিয়ান, কিন্তু এখানে বাংলাদেশ থেকে দিচ্ছে না। এখন আমরা কি করবো বুঝতে পারতেছি না, পেশেন্টের অবস্থা ভালো না। এই অবস্থায় দিনভর দুর্ভোগ পোহাতে হয় রোগী, নারী, শিশু ও বৃদ্ধদের। পরে জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মৌখিক নির্দেশনায় আটকে পড়া যাত্রীদের দেশে প্রবেশের সুযোগ দেওয়ার কথা জানায় বেনাপোল ইমিগ্রেশন। ওটা ভারতীয় ইমিগ্রেশন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে। বাস্তবায়ন তো শুরু হয়ে গেছে,
এটা তো একদিনে যদি 100% বাস্তবায়ন করতে চান সেটা তো পারবেন না। তবে 1 ডিসেম্বর থেকে করোনা নেগেটিভ সনদ ছাড়া কাউকে প্রবেশের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আলুর পর এবার সবজির দাম বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। কৃষি বিপণন অধিদপ্তর বলছে এই কাজে উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপ পর্যালোচনা করে দেখা হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে মাঠে নামবে তারা। তবে এসবের আগে বাজার ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে দেখতে বলছেন বিশ্লেষকরা। দেশে বছরে সবজির চাহিদা 1,52 লাখ টন। গত বছর উৎপাদন হয়েছিল 1,72 লাখ টন। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও বাজারে সবজির দাম চড়া। তবে শীতের সবজি বাজারে আসায় দাম কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে বেশিরভাগ সময় কোনো কারণ ছাড়াই সবজির দাম বেড়ে যাচ্ছে। তাছাড়া বাজার ভেদেও দামের হেরফের হচ্ছে। অভিযোগ আছে কারণ নিয়ন্ত্রণ না থাকায় ফয়দা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। আমরা এই মুহূর্তে শাকসবজি 12টি শাকসবজির আমরা উৎপাদন খরচ নির্ধারণ করেছি। বাকি শাকসবজি যেগুলো আছে সেগুলোর কিন্তু আমরা উৎপাদন খরচ নির্ধারণ করে আমরা মন্ত্রণালয়ের সাথে এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা বসবো। প্রয়োজনে আমরা কৃষকদেরকেও আমরা মূল্য সহায়তা দিব। আমরা কিন্তু ভোক্তারা যাতে আরো স্বল্প দামে তারা শাকসবজি পায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। দাম নির্ধারণ করে দেওয়ার পরও ন্যায্য দামে আলু বিক্রি হচ্ছে না। তারপরও সবজির দাম নির্ধারণ করে দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর। বিশ্লেষকরা বলছেন বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে কিনা সেটা তদারকি করতে হবে। কোনো কারসাজি পাওয়া গেলে ব্যবস্থা নিতে হবে। এক ধরনের মানুষ সবসময় বসে থাকে এবং এটা একটা সবসময় সুযোগ নেয়। যেহেতু আমরা কোনো ধরনের কঠোর এক্সাম্পল সৃষ্টি করতে পারিনি, যেমন আমি মজুতদারি আইনের কথা যদি বলি, ওটা যদি কঠোরভাবে বাস্তবায়ন করি গত বছর, তা ডেফিনেটলি এই বছর এটা হবে না। সুতরাং আমাদের কাছে ওই ধরনের কোনো বেস্ট এক্সাম্পল নেই। আমরা অনেক মুখে বলছি কিন্তু বাস্তবায়ন করছি না। আমার মনে হয় এখন বাস্তবায়ন করে যদি জাতিকে দেখাতে পারেন, ডেফিনেটলি আগামী 2021 সালে আপনার কৃষির অবশ্যই সুফল পাবে এবং আমাদের ভোক্তারাও ন্যায্য মূল্য পাবে। আইন অনুযায়ী 37টি কৃষি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণের ক্ষমতা কৃষি বিপণন অধিদপ্তরের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্ধ হয়ে যাওয়া রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর কর্তৃপক্ষের লোকজনের হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় ওই হামলায় আহত 10 শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদিতহীন প্রতিষ্ঠানটিতে কয়েক দফায় 225 শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল। 2 নভেম্বর এক চিঠিতে মেডিকেল কলেজটি বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মাইগ্রেশন করে অন্য বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার ঢাকা থেকে একটি দল রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজ পরিদর্শনে আসবে। এই খবরে তারা কলেজের সামনে জড়ো হন। পরে বহিরাগতদের ডেকে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ তাদের। তবে হামলার বিষয়টি শিক্ষার্থীদের পরিকল্পিত বলে দাবি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। আমাদের মোট 10 জন স্টুডেন্ট ভর্তি আছে, 6 জন মেয়ে 4 জন ছেলে এবং তারা এখন মারাত্মকভাবে আহত, তারা হসপিটালে আছে। আমরা ঢুকতে গেছি আর ওরা লাভ না তুলে বের হয়ে পেছে ফোন কারো, ফোন ভাঙো আর মারো, এই কথা। তারপর ইচ্ছা মতো মারতে লেগেছে। আপনাকে মেয়ে ছেলে রড বাঁশ সব দিয়ে মেরেছে। আততায়ীর হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদে। শুক্রবার রাজধানী তেহরানের কাছে আকস্মিক হামলার শিকার হন তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। দামাবন্দ এলাকায় মোহসিনের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এতে কোনো বিদেশি রাষ্ট্রের মদদ রয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সিনিয়র কর্মকর্তা ছিলেন ফখরিজাদে। ইরানের অস্ত্র কর্মসূচিতে প্রধান ভূমিকা পালন করেন তিনি। এর আগে 2010 থেকে 2012 সালের মধ্যে ইরানের 4 জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইরান সেসব হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে। বিশ্বে করোনায় 24 ঘন্টায় 10,800 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বের মোট প্রাণহানি 14,48,000-এর বেশি। নতুন 6 লাখের বেশি রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 6,19,00,000 ছাড়িয়েছে। একদিনে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 1400-এর বেশি মানুষের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 2,71,000 ছাড়িয়েছে। সংক্রমিত হয়েছে 1,64,000। দেশটিতে সবার আগে কারা ভ্যাকসিন পাবে সে বিষয়ে আগামী সপ্তাহে উপদেষ্টাদের ভোট নেবে সিডিসি।
ইতালিতে একদিনে 827 জনের মৃত্যু হয়েছে। ভাইরাস মিলেছে 28,000-এর বেশি মানুষের দেহে। এদিকে ফ্রান্সে 581 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি প্রায় 52,000। এছাড়াও পোল্যান্ডে 579, যুক্তরাজ্যে 521 ও ব্রাজিলে 501 জনের প্রাণহানি হয়েছে। ভারতে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 438 জনের। নতুন প্রায় 40,000 রোগী নিয়ে সংক্রমিতের সংখ্যা 93 লাখের বেশি। আগামী সপ্তাহ থেকে করোনা ভ্যাকসিন সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন সেনাদের থ্যাঙ্কসগিভিং ভার্চুয়াল সভায় একথা জানান তিনি বলেন, প্রথমে এই টিকা দেয়া হবে ডাক্তার, নার্স সহ করোনার প্রথম সারির যোদ্ধাদের। এরই মধ্যে 2টি প্রতিষ্ঠান ভ্যাকসিনের সাফল্য ঘোষণা করেছে বলে জানান ট্রাম্প। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রতিষ্ঠানও শিগগিরই এই তালিকায় যোগ দেবে বলে আশা করেন তিনি। এদিকে জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমতির বিষয়ে 10 ডিসেম্বর আলোচনার পর সিদ্ধান্ত দেবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। বেক্সিমকো ঢাকার বিপক্ষে দাপুটে জয়ের পর এবার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার চ্যালেঞ্জ গাজী গ্রুপ চট্টগ্রামের। বঙ্গবন্ধু টি-20 কাপে আজ খুলনার বিপক্ষে মাঠে নামবে মোহাম্মদ মিঠুনের দল। প্রথম ম্যাচে ছন্ন ছাড়া পারফরম্যান্সের পর সেরা কম্বিনেশন খুঁজে নেয়ার চ্যালেঞ্জ ফরচুন বরিশালের। দিনের দ্বিতীয় ম্যাচে তামিমদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা শান্তর রাজশাহী। নেটে নেমে শুরুতেই তুলে মারার চেষ্টা নেই। প্রথমে বল অনুভব করলেন ব্যাটের সুইট স্পটে, সেট হয়ে অতঃপর বড় শটের অন্বেষণ সৌম্যের। শট সিলেকশনের কারণে সমালোচিত সৌম্য কি অবশেষে পেয়েছেন সাফল্যের রেসিপি? প্রথম ম্যাচের ব্যাটিংটা তেমন সাক্ষ্য দিচ্ছে। গায়ের জোরের চেয়ে বেশি মনোযোগ টাইমিংয়ে। কোচ সালাউদ্দিনের দেখানো পথেই কি তবে হলো উত্তরণ? এখনই কোনো সিদ্ধান্তে আসতে চান না চট্টগ্রাম কোচ। দাপুটে শুরুর পরও পা রাখছেন মাটিতে। দুই আইকন ক্রিকেটারের ঠাসা খুলনার সামনে করতে চান না, অতি আত্মবিশ্বাসের ভুল। শুধু তো টিমে লিটন আর সৌম্য নয়, এখানে আমার যারা 11 জন খেলতেছে সবারই একটা আলাদা আলাদা দায়িত্ব আছে। আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও অনেক ক্যাপেবল এবং সবারই তার পজিশন অনুযায়ী আমার মনে হয় তারা আমার টিমের জন্য সুইটেবল। বড় নাম সে তো কাগজে কলমে, দিন শেষে গুরুত্বপূর্ণ মাঠের পারফরম্যান্স। মোহাম্মদ সাইফুদ্দিনকে ছাড়াই প্রথম 2 ম্যাচে জয়। রাজশাহীর পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছে দলীয় ভারসাম্যের গুরুত্ব। আমাদের যে টিম ওয়াইজ যে প্ল্যানিংটা ছিল, সো আমরা যে যার সেক্টর থেকে নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করতেছিলাম এবং গেম প্ল্যানটা ওই রকমই ছিল। অনেক সময় দেখা যায় যে প্ল্যানিং অনেক কাজ হয় না, বাট আমাদের যে কমিটমেন্ট ছিল আমাদের নিজের প্রতি সবার, সো সবার সাথে সবার যে কমিটমেন্টটা ছিল সেটা ফুলফিল করার জন্য ট্রাই করতেছি। ভারসাম্যের ঘাটতি স্পষ্ট বরিশালের প্রথম ম্যাচে। রাজশাহীর বিপক্ষে মাঠে নামার আগে সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ বরিশাল ম্যানেজমেন্টের। তামিমের আউট অফ দ্য বক্স কৌশল পুরো কাজ করেনি। ছন্দে থাকা রাজশাহীর সামনে ইতিবাচক ক্রিকেটের আহ্বান কোচ সোহেল ইসলামের। যেহেতু ওরা একটা ভালো শেপে আছে, তো আমাদেরকে পজিটিভ থেকেই খেলতে হবে এক। আর সেকেন্ড হচ্ছে যে দেখেন টি-20 খেলা হচ্ছে যে দিনের খেলা। 2টা ম্যাচ খেলছে মানেই যে না যে আরেকটা ম্যাচ যে কালকে যে ভালো খেলবে আসলে তার দিকেই ম্যাচটা যাবে। প্রথম 2 ম্যাচে জয় নিয়ে টেবিল শীর্ষে মিনিস্টার রাজশাহী। একমাত্র ম্যাচে ঢাকার বিপক্ষে দাপুটে জয় নিয়ে টেবিলে 2-এ চট্টগ্রাম। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতারে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামবে জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচের ভুল শুধরে ম্যাচে আরও পরিণত ফুটবল খেলায় মনোযোগ জামাল সাদদের। বিশ্বকাপ বাছাই পর্বে কাতার ম্যাচের আগে নিজেদের বোঝাপড়া বাড়ানোর তাগিদ সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের। কাতারে বসে র্যাঙ্কিংয়ের উন্নতির সুখবর পেল জামালরা। 3 ধাপ এগিয়েছে লাল সবুজ। সাম্প্রতিক পারফরমেন্সে 187 থেকে 184-তে এগিয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের সিরিজ জিতে নেয় রেটিং বেড়েছে বেঙ্গল টাইগারদের। 914 রেটিংয়ের সাথে 6 পয়েন্ট যুক্ত করেছে বেঙ্গল টাইগার্স। 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে জিততে পারলে আরও উন্নতির সুযোগ লাল সবুজদের। মূল অ্যাসাইনমেন্টের আগে শনিবার গা গরমের ম্যাচে প্রতিপক্ষ লুসাইল স্পোর্টস ক্লাব। প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার সেনাবাহিনীর বিপক্ষে এগিয়ে গিয়েও হারতে হয়েছে, তাই এই ম্যাচে অস্বস্তি ঘুচানোর সুযোগ। নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াতে মাঠের আয়তন ছোট করে ম্যাচ খেলেছে জামাল সাদরা। পৌনে 2 ঘন্টার অনুশীলনে পাসিং, ড্রিবলিং ছাড়াও সেট পিস নিয়েও কাজ করেছে জামাল সাদরা। দ্বিতীয় ম্যাচের আগেও কোচের ফোকাস ফিনিশিংয়ে।
আন্ডারে যখন বল থাকবে তখন আমরা কীভাবে কন্ট্রোল করব, কীভাবে স্প্রেড আউট করব, কোচ এটা নিয়ে কাজ করছে যাতে আমরা ফিনিশিংটা ডেভেলপ করতে পারি এবং স্কোর করতে পারি। দ্বিতীয় ম্যাচটিকে প্রস্তুতির শেষ মঞ্চ হিসেবে দেখছেন সহকারী কোচ। কাতার ম্যাচের আগে নিজেদের মধ্যে বোঝাপড়ায় তাগিদ দিয়েছেন মাসুদ পারভেজ কায়সার। কাতার ম্যাচের আগে আমরা আরেকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি আগামীকাল। এই ম্যাচের যেটা আমাদের উদ্দেশ্য থাকবে যে কাতারের সাথে আমরা কিভাবে ম্যাচটা খেলবো। বরাবরের মতো কাতারের ম্যাচের পূর্বে আসলে টোটাল প্রিপারেশনটা কেমন কালকের ম্যাচেই সেটা আমরা করার ট্রাই করব। এরই মধ্যে কাতার পৌঁছেছেন নাবিব নেওয়াজ জীবন, উতরে গেছেন কোভিড টেস্টে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুপ্রেরণাময় জীবনের অপর নাম মারাদোনা। আর্জেন্টিনার মহানায়ক শত প্রজন্মের প্রেরণা। ফুটবল ঈশ্বরের মাহাত্ম্য কেবল মাঠেই সীমাবদ্ধ নয়, জীবনের জয়গান গেয়েছেন আমৃত্যু। মহাতারকা আনন্দ ছড়িয়েছেন নিজের গণ্ডি ছাপিয়ে বিশ্বজুড়ে। জীবনের অন্তিম সময়েও হাসি মলিন হয়নি দিয়েগো মারাদোনার। জীবন তাকে দু হাত ভরে দিয়েছে। ফুটবল মাঠের অনিন্দ সুন্দর মারাদোনা কেবলই কি ফুটবলের জাদুকর ছিলেন? আর্জেন্টিনার বিশ্বজয়ের নায়ক কিংবা মাঝারি মানের দল নাপোলিকে একাই বিশ্বমঞ্চে খ্যাতিমান করে তোলাতে মারাদোনার মাহাত্ম্য শেষ হয় না। মানুষ মারাদোনার মাহাত্ম্য এসবেরও ঊর্ধ্বে। তিনি ছিলেন জীবনেরই নায়ক। ফুটবল ঈশ্বরের বর্ণিল জীবনে কি না ছিল। মাঠের আনন্দ ছাপিয়ে জীবনের পরতে পরতে আনন্দ ছড়িয়ে দিয়েছেন তিনি। দেশকাল গণ্ডি ছাড়িয়ে যখন যেখানে গিয়েছেন সেখানেই তিনি হয়েছেন মধ্যমণি। খ্যাতি কখনো বিড়ম্বনা হয়নি তার কাছে। নাচে গানে উল্লাসে মানুষের মন মাতিয়েছেন মারাদোনা। যার রক্তে নাচন তিনি তো নাচ ভালোবাসবেনই, দারুণ গানও গাইতেন মারাদোনা। আনন্দের ফেরিওয়ালা নিজ দেশের বাইরেও বর্ণিল জীবন কাটিয়েছেন ইতালি আর কিউবাতে। একাধিক গার্লফ্রেন্ড থাকলেও স্ত্রী আর সন্তানদের প্রতি গভীর মমত্ববোধ ছিল মারাদোনার। যদিও উদ্দাম প্রাণময় জীবনে সঞ্চয় রেখে যেতে পারেননি তেমন। এই গ্লোবাল সুপারস্টারের শেষ সঞ্চয়ের পরিমাণ মাত্র $1,00,000। সব্যসাচী ফুটবলারের রাজনৈতিক দর্শন ছিল প্রখর। দরিদ্র পরিবার থেকে উঠে আসা মারাদোনা আজন্ম শোষিত মানুষের পাশে ছিলেন। উদ্দাম জীবনে ছিল না যেমন রাগঢাক, তেমনি তার প্রলেতারিয়ার দর্শনেও ছিল না গোপনীয়তা। চে গুয়েভারা তার মননে, আর বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো ছিলেন মারাদোনার পরম বন্ধু। বিভিন্ন সময় ফিফার সমালোচনাও করেন তিনি। কোচিং ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য নেই মারাদোনার, কিন্তু যখনই ফুটবলের সান্নিধ্যে এসেছেন প্রজন্মের সাথে মিশে গিয়েছেন মহাতারকা, ছড়িয়েছেন মায়াভরা উদ্দীপনা। তার অর্জন, খ্যাতি, আনন্দ, বেদনা, সাদা কালো সবটাই এ পৃথিবীর পরম পাওয়া। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছে এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।